নমস্কার বন্ধুরা, অবশেষে আপনাদের সকলের জন্য অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ফর্ম প্রকাশিত হলো। কিভাবে ফর্ম ফিল আপ করবেন এবং কি কি তথ্য দিতে হবে সম্পূর্ণটা জেনে রাখুন। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। সমস্ত ফর্ম ফিল আপের 12 পেজের ফর্ম ফিল আপ করতে হবে। সেটা সম্পূর্ণভাবে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠে। তো প্রথমেই রয়েছে দেখো পারিবারিক পরিচয়। তো পারিবারিক পরিচয় প্রথমে দিতে হবে। প্রথমেই রয়েছে পরিবারের প্রধান সদস্যের নাম, হেড অফ ফ্যামিলি। তো হেড অফ ফ্যামিলি কি, এখানে আপনার পরিবারের যে মেন সদস্য যে বড় রয়েছে এ বাড়ি, তার নাম দেবেন। ধরুন আপনার এখানে বাড়ির যে নাম আছে, বাড়ির বড় যারা আছে তাদের নাম দেবেন, ঠিক আছে, বাড়ির বড় এবং আধার অনুযায়ী, ঠিক আছে, বয়সে যে বড়। তারপরে জন্মের তারিখ, আপনার যে জন্মের তারিখ এখানে কি হচ্ছে দিন দেবেন, মাস দেবেন এবং বছর দেবেন। ধরুন আপনার বয়স হচ্ছে 23/8/2000 সালে জন্ম, আমি ধরলাম কথার কথা, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি দেবেন। তারপরে পরিবারের প্রধান এইচওডি, পরিবারের প্রধান লিঙ্গ, মানে পরিবারের প্রধান কি, পুরুষ মহিলা, আপনার বাড়ির যদি প্রধান যে বাড়ির প্রধান যে মানে বাড়িকে যে চালায় সে অ্যাকচুয়ালি কে, পুরুষ মহিলা না অন্য কেউ। পুরুষ হলে পুরুষ দেবেন, বেশিরভাগ ক্ষেত্রে পুরুষ, মহিলা হলে মহিলা দেবেন। পরিবারের প্রধান সদস্যের আধার নাম্বার, প্রধান সদস্য যে আছে তার আধার নাম্বারটা, আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, পুরোটা কমপ্লিট করবেন। তারপরে ডিজিটাল রেশন কার্ডের পরিবারের আইডি যদি থাকে, ডিজিটাল রেশন কার্ড যদি থাকে সেই ডিজিটাল রেশন কার্ডের আইডি, ঠিক আছে। তারপরে এখানে পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। আপনাদের বাড়িতে যদি পরিবারে 4 জন থাকে তাহলে এখানে 4 লিখবেন আর যদি 8 জন থাকে তাহলে এখানে 8 লিখবেন, 10 জন থাকলে 10 লিখবেন। পরিবারের টোটাল মোট সদস্য সংখ্যা যেটা আছে সেটা আপনি লিখে দেবেন। তারপরে রয়েছে এখানে ঠিকানা, আপনার যে স্থায়ী ঠিকানা আছে, আপনার বাড়ির ঠিকানা, বাড়ির যেখানে থাকেন আপনার বাড়ির স্থায়ী ঠিকানা দেবেন এখানে, ঠিক আছে, ঠিকানা দেবেন। তারপরে যোগাযোগ নম্বর, আপনার এখানে 10 ডিজিটের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার দেবেন। মনে রাখবেন যে ফোন নাম্বারটি পরিবারের প্রধানের আধারের সঙ্গে যুক্ত, মানে পরিবারের যে হেড রয়েছে, পরিবারের যে প্রধান রয়েছে, আপনার যে গুরুজন রয়েছে বাড়ির প্রথম, তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারের 10 ডিজিট কিন্তু এখানে দেবেন। তারপরে রয়েছে এখানে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক এবং আধার নাম্বার সকল সদস্যের নাম। এখানে ক্লিয়ার করি, এখানে টোটাল, ঠিক আছে, 5 বছরের কম হলে আধার নট অ্যাপ্লিকেবল কথাটা লিখতে হবে এবং অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। তো এখানে হ্যাঁতে ক্লিক করলে প্রধান, তারপরে এখানে রয়েছে পরিবারের প্রধান, প্রধানের সাথে দিতে হবে প্রথম সদস্য, প্রথম ধরুন পরিবারের প্রধান বাদ দিয়ে বাদ বাকি যে সদস্য, প্রথম সদস্য দিলেন আপনার এখানে ধরুন আপনার ওয়াইফের নাম দিলেন, যে ওয়াইফ রয়েছে তার নাম দিলেন, ঠিক আছে, ওয়াইফের নেম দিলেন। তারপরে তার জন্মের তারিখ দিলেন, ওয়াইফের জন্মের তারিখ দিলেন, লিঙ্গ ফিমেল দিয়ে দিলেন। তারপরে আপনার প্রধানের সঙ্গে সম্পর্ক কি, আপনার কি হয় প্রধান, আপনার স্ত্রীর নাম লিখছেন, তার মানে আপনার প্রধান কি হয় হাজব্যান্ড, তো এখানে হাজব্যান্ড লিখলেন বা স্বামী লিখলেন এবং আপনার যে ওয়াইফের আধার নাম্বার দিলেন। তারপরে দ্বিতীয় সদস্য, দ্বিতীয় সদস্যতে ধরুন আপনার একজন বাচ্চা রয়েছে বাড়িতে, তার নাম লিখলেন, বাচ্চার নাম লিখলেন, ঠিক আছে, বাচ্চার নাম লিখলেন, একই রকমভাবে তার জন্মের তারিখ দিলেন, লিঙ্গও দিয়ে দিলেন, যে মেল না ফিমেল সেটা দিয়ে দিলেন, তারপরে এখানে তার সঙ্গে সম্পর্ক কি, ফাদার, ঠিক আছে, ফাদার লিখে দিলেন এবং আধার নাম্বার, সেটা সেই বাচ্চার আধার নাম্বার যদি থাকে, সে যদি ছোট হয়, আধার না তৈরি হয় তাহলে এনে লিখবেন, নট অ্যাপ্লিকেবল, আর যদি আধার নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন। এরকমভাবে আরেকটা মেয়ে রয়েছে, আপনার ছেলে রয়েছে, ধরুন ছেলের নাম লিখলেন, যে ছেলের নাম এরকমভাবে জন্মের তারিখ, লিঙ্গ ও তার সঙ্গে সম্পর্ক, এখানে ফাদার্স হলো, তারপরে আধার নাম্বার দিলেন। মানে পরিবারে যতগুলো সদস্য আছে, 5টা সদস্য হলে 5টা সদস্যর ওর ডিটেলস দিতে হবে। তো এরকমভাবে সদস্য সমস্ত ডিটেলস দিলে এবং পরিবারের সঙ্গে সম্পর্ক সেটা দিয়ে দিলেন। তারপরেই চলে আসছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টের অর্থর স্থানান্তরের জন্য। প্রথমে হচ্ছে এইচওডি, হেড অফ ফ্যামিলি এইচওডি, হেড অফ ফ্যামিলির ব্যাংকের এখানে কি বলেছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, এখানে তোমার হচ্ছে ব্যাংকের নাম লিখবে, ব্যাংকের নাম, ঠিক আছে, ব্যাংকের নাম লিখে দিলে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখলে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, আর এখানে আইএফসি কোড, ঠিক আছে, আইএফসি কোড
আইএফসি কোড লিখে দিলে। এরকমভাবে প্রধান যে বাড়ির প্রধান তার দিলে, তারপরে পরিবারের সদস্য, পরিবারের প্রথম সদস্যের ব্যাংকের নাম, তারপরে এখানে আপনার নাম না কিন্তু ব্যাংকের নাম, ঠিক আছে, ব্যাংকের নাম, তারপরে ব্যাংকের অ্যাকাউন্ট আইএফসি কোড। একই রকমভাবে দ্বিতীয় আপনার প্রথমে আপনার নাম দেবেন, তারপরে আপনার স্ত্রীর নাম দেবেন, আপনার আর ছেলে পেলে থাকলে দেবেন, তার নাতিপুতি থাকলে যতজন সদস্য আছে পরিবারের সবার ব্যাংকের এখানে কি হচ্ছে ব্যাংকের নাম দেবেন, ব্যাংকের নাম, ব্যাংক নেম দেবেন, ঠিক আছে, আর এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, তার অ্যাকাউন্ট নাম্বার, আর এখানে হচ্ছে আইএফসি কোড দেবেন। এরকমভাবে বাচ্চা, তো আপনার যদি বাচ্চা বাড়িতে থাকে তো বাচ্চার নাম এখানে বাচ্চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম দিয়ে দেবেন। ধরুন কোনো বাচ্চা রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, একদম সদ্য একদম বাচ্চা, সেক্ষেত্রে এখানে নট এন এ দিয়ে দেবেন, নট অ্যাপ্লিকেবল। বাড়িতে যত সদস্য আছে যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাদের দিয়ে দিতে হবে। এবং তারপরেই এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিলে আরও যদি থাকে তাহলে সদস্য সংখ্যা, ধরুন আপনার এখানে 5টা সদস্য আছে, 6 নম্বর সদস্য আছে, সদস্য ও 6 দিয়ে এখানে আপনি নিজে লিখে যাতে লিখতে পারেন সেই জন্যে ফাঁকা রেখেছে। যদি 10 জন সদস্য থাকে 10 জন সদস্যের ডিটেলস দিতে হবে আপনাদের পরিবারের। তারপরে এখানে এপিক নাম্বার আর সকল প্রাপ্ত ভোটার তালিকার নম্বর সহ। প্রথমেই দেওয়া রয়েছে HOF, অর্থাৎ যে বাড়ির প্রধান রয়েছে তার এপিক নাম্বার এখানে দেবেন এবং বিধানসভার কেন্দ্র এবং অংশের নাম এখানে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে এপিক নাম্বার আপনার স্ত্রীর বা অন্যান্য সদস্য যে আছে, প্রথম সদস্য এখানে ধরুন আপনার স্ত্রীর নাম লিখলেন এবং স্ত্রীর বিধানসভার কেন্দ্র এবং অংশ নাম্বার, আর এপিক নাম্বার হচ্ছে ভোটের কার্ডের ওপর যে নাম্বার লেখা রয়েছে সেই নাম্বার। দ্বিতীয় সদস্য, ধরুন আপনার পরিবারে আরেকজন রয়েছে, ধরুন আপনার ভাই রয়েছে, ভাইয়ের নাম দিলেন, ঠিক আছে, ভাইয়ের নাম দিলেন, ভাইয়ের আপনার পরিবারে ধরুন দ্বিতীয় সদস্য আছে, ভাই রয়েছে, ভাইয়ের যে এপিক নাম্বার সেটা এখানে দিলেন, একই সাথে ক্ষেত্র নম্বর এবং অংশ নম্বর দিয়ে দিলেন। একই রকমভাবে আপনার পরিবারে ছেলে রয়েছে, ছেলেরও ভোটার কার্ড রয়েছে, তার ভোটার কার্ডের নাম্বার, এরকমভাবে যতগুলো সদস্যের ভোট দেয় ভোটার কার্ড রয়েছে সমস্তটা দেবেন। তারপরে এখানে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন এখানে দেওয়া রয়েছে, অসংরক্ষিত ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরি, না তোমার ইকোনমিক তোমার হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়ে, এসসি তপশিলি, এসটি না ওবিসি, না বিশেষ একটি জাতিপুঞ্জ। তো কোন ক্যাটাগরি, তো আপনি যদি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে রেশন কার্ডের খাদ্য ভূমিকায় যদি সঠিক চিহ্ন হয়, রেশন কার্ড বুকি রেশন কার্ড পান তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে ইয়েস দেবেন, যদি না থাকে ডিজিটাল রেশন কার্ড তাহলে নো দেবেন, নাতে ক্লিক করবেন। যদি হ্যাঁ হয় তাহলে কার্ডটি কোন ধরনের, এই যে তালিকাভুক্ত আছে AAY, আপনার রেশন কার্ডের ওপরেই আপনি দেখতে পারবেন কার্ডের নাম লেখা রয়েছে, না PHH, SPHH, RSKI, না RSSKY2, যে টাইপের আধার কার্ড আপনার হবে, এই রেশন কার্ড হবে, সেই টাইপের রেশন কার্ডেতে ক্লিক করবেন। পরিবারের রেশন কার্ড থেকে মাসিক রেশন তুলছেন কি না, হ্যাঁ হলে ইয়েস হ্যাঁ, না হলে না। সম্পদ, আপনার গয়ে হচ্ছে সম্পদ আপনার। তারপরে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, 3টের বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে ইয়েস বলবেন, আর না থাকলে নো বলবেন, ঠিক আছে। পরিবারের জমির মালিকানায় যদি মালিক থাকেন ইয়েস বলবেন, না তো না বলবেন। রেজিস্ট্রেশনের নথি, মিউটেশন নথি, RS, হলফনামা, তারিখ সহ জমির পরিমাপ কপি সমস্ত কিছু কিন্তু জমা দিতে হবে। একই সাথে পরিবারের সকল সদস্যদের মোট জমির পরিমাণ শতকে এখানে দিতে হবে। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ আয়ত্তার নথি। তা আপনার এখানে জমির সকল সদস্যদের কত টোটাল, আপনার পরিবারের সদস্য মিলিয়ে টোটাল কত জমি আছে তার শতকে এখানে দিতে হবে। আপনি পরিবারের সদস্যদের মধ্যে অবাণিজ্যিক মোটর গাড়ি মানে বাণিজ্য ছাড়া, মানে আপনার গাড়ি রয়েছে যেটা দিয়ে ব্যবসা করেন সেটা ছাড়া কজনের মোটর বাইক রয়েছে, যদি থাকে মোটর চালিত 4 চাকার গাড়ি রয়েছে, ঠিক আছে, 4 চাকা রয়েছে কজনের কাছে, 4 চাকা যদি থাকে তাহলে দেবেন, আদারওয়াইজ দেবেন না। এবং যদি হ্যাঁ হয় তাহলে গাড়ির মানে সংখ্যা উল্লেখ করবেন, রেজিস্ট্রেশন নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। অবশ্যই 4 চাকা থাকলে, 2 চাকা না। বাণিজ্যিক মানে যারা ব্যবসার ক্ষেত্রে গাড়ি লাগান সেটা বাদ দিয়ে যাদের মানে শখের জন্য বাড়িতে জাস্ট গাড়ি কিনে রেখেছেন সেটা দিতে হবে। তারপরে পরিবারের সদস্যের স্বাস্থ্য বিমা, যদি আপনার আর কি হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইয়েস করবে হ্যাঁ, না তো না করবে। যদি হ্যাঁ করেন সমস্ত ডিটেলস দেবেন, যে আপনার বাড়ির যে হেড অফ
ফ্যামিলি রয়েছে, প্রধান রয়েছে, সে হেলথ ইন্স্যুরেন্স করেছে কোথায়, সরকারিতে করেছে না বেসরকারিতে করেছে। সদস্যের প্রথম সদস্যের আছে, যদি থেকে থাকে সরকারি করে থেকে বেসরকারি থেকে। দ্বিতীয় সদস্যের হেলথ ইন্স্যুরেন্স আছে, করে দেবে। সেগুলো হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকটা সদস্যের টিক করবেন, এবং সাথে আপনার যে তোমার বিমার অঙ্ক আছে, কত টাকার হেলথ ইন্স্যুরেন্স আছে, এবং প্রত্যেক প্রিমিয়ামের বিবরণ দিতে হবে, আপনি কত টাকা তার জন্য প্রিমিয়াম দেন, বা আপনার থেকে যদি সরকারি বা প্রাইভেট চাকরি করেন তাহলে কত টাকা নেবে, এই সমস্ত সদস্যের ডিটেলস এখানে কিন্তু দিতে হবে। মানে আপনার পরিবারের যদি কারোর হেলথ ইন্স্যুরেন্স থাকে সেগুলো দেবেন ইন্ডিভিজুয়ালি, কার কার রয়েছে এবং সেই হেলথ ইন্স্যুরেন্সের পরিমাণ কত টাকা কভারেজ দেয় হেলথ ইন্স্যুরেন্স। যদি না থাকে তাহলে জাস্ট নাতে ক্লিক করবেন, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। তারপরে এখানে প্রিমিয়ামের বিবরণ, কোন সদস্য সংখ্যা, এগুলো দেবেন। তারপরে এখানে সেই নির্দেশিকা কিন্তু আপনাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে এখানে আয়ের পেশা, ঠিক আছে, আয় আপনি কি করেন, আয়কর, তারপরে এখানে বলে যে আপনাদের কোনো সদস্য কি আয়কর বা পেশাকর এর সদস্য দেয়, মানে আয়কর কি দেয়, ঠিক আছে, আয়কর বা পেশার কর কি দেয়, মানে ইনকাম ট্যাক্স ফাইল করে বা পি ট্যাক্স দেয়। যদি দেয় তাহলে ইয়েস করবেন, আদার নো দেবেন। আপনাদের পরিবারের কেউ যদি দেয় তাও ইয়েস করবেন, আদারওয়াইজ নিয়ে দেবেন। তারপর পরিবারের সদস্যরা প্যান কার্ড যদি থাকে, পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে, হ্যাঁ, তো হেড অফ যে ফ্যামিলি রয়েছে তার প্যান কার্ড লাগবে, প্রত্যেকটা সদস্যের প্যান কার্ড লাগবে, প্যান কার্ড নাম্বার লাগবে। ধরুন পরিবারের প্রধান যে আছে তার প্যান কার্ডের নাম্বার এখানে নাম দিলেন, প্যান কার্ডের নাম্বার, দ্বিতীয় সদস্যের নাম দিলেন, প্যান কার্ডের নাম্বার, তৃতীয় সদস্যের নাম দিলেন, প্যান কার্ডের নাম্বার, যতজন সদস্য আছে প্রত্যেকের দিতে হবে একই রকমভাবে। কর্মের ধরন, এখানে পরিবারের পরিবারের প্রধান সরকারি ক্ষেত্রে পরিবারের প্রধান কি কাজ করে, সরকারি কাজ করে, বেসরকারি কাজ করে, এখানে অনেকগুলো দিয়েছে, যে প্রথমে দিয়েছে সরকারি কাজ করে, বেসরকারি কর্মচারী, তারপরে এখানে দিয়েছে কোনো ব্যবসায়ের মালিক ইত্যাদি, এবং আংশিক পার্ট টাইম, মানে পার্ট টাইমে আংশিক সময়ে কর্মরত পার্ট টাইমে, এবং অসাংগঠনিক ক্ষেত্রে স্বনির্ভরযুক্ত কিংবা কারিগর, শিল্পী, কৃষক ইত্যাদি, না পরিযায়ী শ্রমিক, না বেকার, না অন্যান্য, সেগুলোতে দিতে হবে। আপনার পরিবারের প্রধান ধরুন বেসরকারি চাকরি করে, প্রাইভেট চাকরি করে, তাহলে দিলেন যে কাজ করে। তারপরে প্রথম সদস্য কি করেন, প্রথম সদস্য যদি ধরুন আপনার স্ত্রী যদি বাড়িতে হাউসওয়াইফ থাকে তাহলে বেকার, তাহলে এখানে দিয়ে দেবেন। দ্বিতীয় সদস্য ধরুন আপনার সরকারি চাকরি করে, দিয়ে দেবেন। এরকমভাবে যতগুলো সদস্য আছে প্রত্যেক সদস্য কি কাজ করে এগুলো দিয়ে দিতে হবে। তারপরে পরিবারের শিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা এবং অশিক্ষিত প্রাপ্ত সদস্যের সংখ্যা, পরিবারে কজন শিক্ষিত, তো এখানে প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, মানে এখানে 18 বছরের বেশি যাদের রয়েছে তাদের মধ্যে শিক্ষিত কতজন, অশিক্ষিত কতজন। ধরে নিলেন আপনার পরিবারের শিক্ষিত রয়েছে 2 জন, আর মানে শিক্ষিত রয়েছে 2 জন, আর পড়াশোনা জানেন না এমন রয়েছে 1 জন। যে কজন সদস্য জানেন বা জানেন না সেগুলো দেবেন। পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিত দেবেন, অশিক্ষিত হলে অশিক্ষিততে টিক দেবেন। তারপরে সদস্য নাম্বার 2, সে শিক্ষিত না অশিক্ষিত, যদি শিক্ষিত হয়, এখানে অবশ্যই মাথায় রাখতে হবে, যেমন পরিবারের সদস্য কথা বললাম, সে যদি শিক্ষিত হয় আপনি এখানে শিক্ষিত দিলেন। তারপরে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা করে, যদি মাধ্যমিক পাস করে ধরুন মাধ্যমিক দিলেন, যদি উচ্চ মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিক দিলেন, ঠিক আছে। সদস্য 2, এখানে 2 এর ক্ষেত্রেও সেম, যদি অশিক্ষিত হয় তাহলে শিক্ষাগত যোগ্যতা ধরুন পড়াশোনা করেছে, ধরুন দিয়ে দিলেন 5 পাস, ঠিক আছে। এরকম মানে সদস্য সংখ্যা যারা শিক্ষিত, তো শিক্ষিত রয়েছে, শিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, অশিক্ষিত হলে শিক্ষাগত যোগ্যতা দেওয়ার প্রয়োজন নেই, ঠিক আছে। যারা মাধ্যমিক পাস করেছেন, মাধ্যমিক বা 8 পাস বা এরকম সার্টিফিকেট আছে, তারা কিন্তু শিক্ষিততাই ক্লিক করে সর্বোচ্চ যোগ্যতা এখানে লিখে দেবেন, সর্বাধিক আপনার শিক্ষাগত যোগ্যতা কত, এরকমভাবে প্রত্যেকটা সদস্যের দিতে হবে, ঠিক আছে। তারপর এখানে বলেছে কোনো সদস্য কি অসাংবিধানিক মন্ত্রী পদ বা মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরসভার স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থা থেকে বর্তমানে ধারক, মানে কোনো পদে রয়েছে, মানে পঞ্চায়েত, সংসদ, বিধায়ক বা কোনো পদের মন্ত্রী হিসাবে রয়েছেন, যদি থাকে ইয়েস করবেন, না থাকলে না করবেন। যিনি পদে রয়েছেন এই সদস্য নাম্বার দেবেন, ঠিক আছে। সদস্য নাম্বার দেবেন, যে ওখানে সদস্য দিয়েছিলেন আগে 1 2 করে সদস্য, তো কত নম্বর সদস্য সেটা এখানে দিয়ে দেবেন, এবং সে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে, যে যদি আপনার কেউ পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সংসদ, মন্ত্রী এই সমস্ত পদে
আপনার পরিবারের কেউ থেকে থাকে তার ডিটেলস দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে। আর যদি না হয়, কেউ নেই ধরুন, শুধু নাতে ক্লিক করবেন, আর কিছু দিতে হবে না। এবার কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী মানে পেনশন পান, যদি হ্যাঁ পান তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না পান তাহলে নাতে ক্লিক করবেন। আর হ্যাঁতে যদি ক্লিক করেন তাহলে লিখতে পারবেন যিনি পেনশন দেন সেই সদস্যর নাম্বার কত। এই যে প্রথমে সদস্য নাম্বার দিয়েছিলেন না, এইখানে সদস্য 1, সদস্য 2, এরকমভাবে কোন সদস্য পেনশন পাচ্ছে সদস্যর নাম্বারটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই সদস্যর নাম্বারটা এখানে দিয়ে দিলেন। তারপরে এখানে সদস্যর জিএসটি, কোনো সদস্য কি জিএসটি ব্যবহার করে, তাহলে যদি করে ইয়েস করবেন, আদারওয়াইজ কি হচ্ছে নোতে ক্লিক করবেন। নো হলে দিতে হবে না। যদি কেউ কোনো পরিবারের সদস্যর জিএসটি থাকে, সেই জিএসটি নাম্বারটা এখানে দিয়ে দেবেন, দিয়ে দিতে হবে। পরিবারের মোট বার্ষিক আয় কত, পরিবারের মোট বার্ষিক আয় আপনাকে দিতে হবে। আপনার পরিবারের ধরুন সব মিলিয়ে যতজন সদস্য তাদের মোট বার্ষিক আয় যদি 10 লাখ হয়, 10 লাখ দেবেন। ঠিক আছে, অন্যান্য পরিচিতি, অন্যান্য পরিচিতিতে আপনি পরিচয় নথি যদি থাকে সেটা দিয়ে দেবেন। সিএ, আপনি কি সিএএ আবেদনে বর্তমান অবস্থায় যদি থাকেন, যদি সিএএতে যদি আবেদন করেন, কে আবেদন করেছেন, পরিবারের প্রধান, প্রযোজ্য নয়, আবেদন করা যদি হ্যাঁ হয় তাহলে আবেদন নাম্বার দিতে হবে। দ্বিতীয় সদস্য যদি প্রযোজ্য হয় তাহলে নাম্বার দিতে হবে। তো এখানে যারা ধরুন সিএএতে আবেদন করেছেন সিটিজেনশিপ পাওয়ার জন্য, তারা এখানে হ্যাঁ করা হয়েছে এবং সেই আবেদনের নাম্বারটা দেবেন। আর যারা করেননি তারা নোতে ক্লিক করবেন, কিছু দেওয়ার দরকার নেই, যে প্রযোজ্য নয় ক্লিক করবেন। তো এরকমভাবে যে সদস্যর ওর এখনও পর্যন্ত ভোটার কার্ডে নাম ওঠেনি, বা মানে অ্যাকচুয়ালি সিএ মেন করা হচ্ছে, সিএ নাগরিকত্ব এখনও পাননি, এই সিএ এর জন্য আবেদন করেছেন, তাদের এখানে দিতে হবে। আর সব সদস্য যদি এই সমস্ত আবেদন না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়ে ক্লিক করবেন, আর প্রযোজ্য হলে সে নাম্বারটা, অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে দিতে হবে। তারপরে এখানে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কিষাণ ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে শিল্প ক্রেডিট কার্ড, মৎস্য ক্রেডিট কার্ড, শিক্ষিত ক্রেডিট কার্ড ইত্যাদি যদি আপনার থেকে থাকে, ঠিক আছে, ইত্যাদি তোমার হচ্ছে যদি কেটে থেকে থাকে, মানে সরকারি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে, সরকার থেকে দেওয়া হয়, যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে শুরু করে, মৎস্য ক্রেডিট কার্ড থেকে শুরু করে, শিল্প ক্রেডিট কার্ড থেকে শুরু করে, কিষাণ ক্রেডিট কার্ড থেকে শুরু করে, এই ধরনের কোনো ক্রেডিট কার্ড যদি থাকে, যার নামে ক্রেডিট কার্ড আছে সেটা, যদি পরিবারের প্রধানের ক্রেডিট কার্ড থাকে ক্রেডিট কার্ড নাম্বার দেবেন, আইডি নাম্বার দেবেন, আইডি সংখ্যা দেবেন এবং কবে ইস্যু হয়েছে সেটা দেবেন। এরকমভাবে যে সদস্যের নামে আছে সেই সদস্যের নামে সেই ক্রেডিট কার্ডের ডিটেলস দিতে হবে। যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এরপরে নেক্সট হচ্ছে আপনার যদি এই এসআরআইয়ে বাদ পড়েন বা মামলা ট্রাইব্যুনাল বিচারে থাকেন, যদি এসআইআর যে হয়েছে সেই এসআইআরে আপনি যদি বাদ পড়ে থাকেন, নাম ডিলিট হয়ে যায়, তাহলে যদি পরিবারের প্রধান এখানে না বাদ পড়েননি তাহলে না দেবেন, প্রযোজ্য নয় বা না দেবেন। এবং এখানে সদস্য সংখ্যা, যে যদি কেউ যদি বাদ পড়ে থাকে তাহলে হ্যাঁ দেবেন, হ্যাঁ দিয়ে কারণটা এখানে লিখবেন, যে হ্যাঁ আমরা এই মামলা চলছে সেটা লিখে দেবেন, তবে মামলার বিবরণ দিয়ে দেবেন ছোট করে। ঠিক আছে, তারপরে এখানে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তি, বিদ্যালয়ের অধ্যয়ন পরিবারের সকল শিশুর সংখ্যা, আপনার পরিবারে কেউ না কেউ বিদ্যালয়ে পড়ছে, যারা বিদ্যালয়ে পড়ছে তাদের সমস্ত ডিটেলস দিতে হবে। ধরুন আপনার 3 জন শিশু আছে, এই 3 জন শিশুর সমস্ত ডিটেলস দিতে হবে। প্রথম হচ্ছে শিশুর নাম দেবেন এখানে, তারপরে শ্রেণী কোন ক্লাসে পড়ে, বিদ্যালয়ের নাম এবং ধরুন সরকারি স্কুল পড়ে না বেসরকারি স্কুলে পড়ে সেগুলো দেবেন। ঠিক আছে, এবং তার স্কুলের নথি নেবেন। তারপরে মাদ্রাসায় বলে মাদ্রাসায় এগুলো দেবে, এবং অন্যান্য কিছু হয়ে থাকলে সেখানে সেটা দিয়ে দেবেন। ধরো দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় শিশুর সদস্য সংখ্যা, দ্বিতীয় শিশুর নাম দেবেন, শ্রেণী দেবেন, বিদ্যালয়ের নাম দেবেন এবং সে কোন ধরনের স্কুলে পড়ছে, বেসরকারি, সরকারি বা সরকারি স্পন্সর, সেগুলো দেবেন। একই রকমভাবে তৃতীয় বাচ্চা থাকলে, চতুর্থ বাচ্চা থাকলে, যে কটা বাচ্চা আছে সেই কটা বাচ্চার আর ডিটেলস দিয়ে দেবেন। এবার শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যে টিকাকরণ দিয়েছেন কিনা, যদি হ্যাঁ করেন তাহলে শুরু থেকে টিকা রয়েছে, সম্পূর্ণ টিকাকরণ দেওয়া হয়নি। যদি থাকে যে টিকা দিয়েছেন সম্পূর্ণ তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আর যদি না দেন তাহলে নাতে ক্লিক করবেন। ঠিক আছে, তারপরে এরকমভাবে দ্বিতীয় বাচ্চা যদি আপনার থাকে তাহলে টিকাকরণ আপনি দিয়েছেন দ্বিতীয় বাচ্চাকে, যদি থাকে হ্যাঁ অথবা নাতে ক্লিক করবেন। যারা দিয়ে দিয়েছেন তারা হ্যাঁতে, যারা দেননি তারা নাতে। যে কটা বাচ্চা আছে সব কটা বাচ্চার টিকাকরণ, মানে পোলিও বা টিকা সঠিকভাবে মানে আপনার হেলথ যে সেন্টার রয়েছে বাড়ির সামনে সেখান থেকে টিকা দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি, দেওয়া হলে সেগুলো ডিটেলস দেবেন এবং প্রত্যেকটার কিন্তু নথি দিতে হবে, মানে ডকুমেন্ট জমা দিতে হবে যে হ্যাঁ এই তারিখে আমি টিকা দিয়েছিলাম। আপনার যে টিকাকরণের কার্ড সেটা জেরক্স আপনাকে দিতে হবে।
তারপরে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। সরকারি প্রধান কি সরকারি কোনো মানে ডিবিটির মাধ্যমে কোনো কিছু পাচ্ছেন, মানে সরকারি কোনো সুবিধা পাচ্ছেন সেন্ট্রাল বা স্টেট থেকে? যদি পরিবারের প্রধান কিছু পেয়ে থাকে তাহলে হ্যাঁতে দেবেন, আর যদি পরিবারের প্রধান পেয়ে না থাকেন তাহলে নাতে দেবেন। এবার আর ধরুন হ্যাঁতে দিলেন, এবার কটা প্রকল্পে আপনার পরিবারের প্রধান সুবিধা পাচ্ছেন? কেউ ধরুন পরিবারের প্রধান, কেউ ধরুন হচ্ছে একটা 1 নম্বর প্রকল্প কোনো নাম রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, বা এই মুহূর্তে বিভিন্ন ভাণ্ডার রয়েছে, যেমন কেউ ধরো যুবসাথী রয়েছে। এই সদস্য প্রধান যদি বাড়ির প্রধান হয়ে থাকেন তাহলে কি কি প্রকল্প, ধরুন একটা প্রকল্প রয়েছে তো একটা প্রকল্পের নাম লিখবেন। আর ধরুন পরিবারের প্রধান কোনো রকম মানে প্রকল্প পাচ্ছে না এই মুহূর্তে, সরকার থেকে টাকা পাচ্ছে না কোনো রকম প্রকল্পের ধরুন, তাহলে নাতে ক্লিক করবেন। প্রথম সদস্য, তারপরে প্রধানের পরে প্রথম সদস্য চলে যাবে। 1 নম্বর সদস্য কি কোনো কিছু পাচ্ছে? যদি পেয়ে থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন, আদারওয়াইজ নাতে ক্লিক করবেন। মনে রাখবেন হ্যাঁতে ক্লিক করলে, মানে হ্যাঁতে যদি টিক করেন তাহলে আপনাকে প্রকল্পের নামগুলো লিখতে হবে। যদি একটা প্রকল্প হয় একটা প্রকল্প দেবেন, দুটো প্রকল্প হয় দুটো প্রকল্প। ধরুন 3 নম্বর সদস্য, আপনার বাড়ির একজন শিশু 3 নম্বর সদস্য, তার সে অনুদান পাচ্ছেন, আপনি হ্যাঁ দিলেন। কেন দিলেন? একটা স্কলারশিপ পাচ্ছেন, স্কলারশিপের নাম লিখে দিলেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তো এখানে দিয়ে দেবেন। আর যদি না পায় তাহলে নোতে ক্লিক করবেন। এরকমভাবে প্রত্যেকটা সদস্য ও অ্যাকচুয়ালি মানে সরকারিভাবে কোনো সুবিধা পাচ্ছে কিনা প্রত্যেকটা সদস্যের ডিটেলস দিতে হবে, এবং যদি হ্যাঁ হয় তাহলে তার নাম উল্লেখ করতে হবে। ঠিক আছে? এখানে মানে প্রকল্পে যদি হ্যাঁ হয় তাহলে কোন প্রকল্প থেকে পাচ্ছে সেই প্রকল্পের নাম লিখে দিতে হবে। তারপরে এখানে বাদ দেওয়া হলে অফিসিয়াল, এখানে বলেছে যদি বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়। তারপরে এখানে অফিসার সমস্ত কিছু ভেরিফাই করবে ফর্মগুলো। তারপরে এখানে দিয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ও ক্ষেত্রে আমি সফল সহায়ক নথি প্রদান করেছি এবং ওপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। যদি অবগত এবং আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যে প্রমাণিত হয় তাহলে সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাগুলি বন্ধ করা যেতে পারে বলে এখানে সম্মতিতে ক্লিক করবেন। গিয়ে আপনার যে সিগনেচার হবে আপনার সিগনেচারটা এখানে করে দেবেন। ঠিক আছে? তারপরে এটা শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য। এখানে আপনি এই মানে অন্নপূর্ণা পরিবারের তথ্য সংগ্রহের অনুমোদন এখানে আপনার কোনো কাজ নেই। সরকারি যারা কর্মচারী রয়েছে তারা এখানে সমস্ত কিছু ভেরিফাই করবেন। যে ভেরি করবেন তার নাম আর সমস্ত ডিটেলস হবে, তথ্য সংগ্রহ করে মিলিয়ে দেখবেন, এবং এখানে সমস্তটা সরকারিভাবেই ফিল আপ হবে। এই এত বড় ফর্ম ফিল আপ হচ্ছে তোমাদের করতে হবে, এবং সমস্ত ডকুমেন্ট কিন্তু যা যা ইয়েস লিখছেন সমস্ত ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে। তার মানে বুঝতেই পারছেন এটা একটা টাফ প্রক্রিয়া হতে চলেছে এবং টাফ ফর্ম ফিল আপ হতে চলেছে। এখন অফলাইনে এই ফর্ম ফিল আপ আপনাদের বলছে বাড়ি বাড়ি এসে বা ক্যাম্পে এসে হবে, অনলাইনেও শুরু হবে, এখন অনলাইনে শুরু হয়নি। তো পুরোটা জানালাম, অনলাইনে শুরু হলেও জানিয়ে দেবো। কোনো জায়গায় কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।